তো কোষ কাকে বলে? 1 নম্বর প্রশ্ন বলছে কোষ কাকে বলে? কোষ কাকে বলে? বলছে জীবদেহের ক্ষুদ্রতম ও সংগঠিত একক আত্মা প্রজননশীল প্রোটোপ্লাজমকে কী বলা হয়? কোষ বলা হয়। তাহলে কোষ কাকে বলে তোমাদের এটা লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, কোষ বা সেল কি? ঠিক আছে, তো জীবনের চালক যন্ত্র হচ্ছে সেল, ঠিক আছে, বা চালকের যন্ত্র, জীবনের চালকের যন্ত্র। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, প্রাণী কোষের মধ্যে সবচেয়ে বড় কোষ কোনটি? তো প্রাণী কোষের মধ্যে সবথেকে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, যা আয়তনে সবথেকে বড় প্রাণী কোষ। তো উট পাখির ডিম হচ্ছে প্রাণী সবথেকে বড় কোষ। যদি বলা হয় সবথেকে বড় কোষের নাম কি, উট পাখির ডিম, ঠিক আছে, উট পাখির ডিম হচ্ছে সবথেকে বড় কোষের নাম। তারপর নেক্সট প্রশ্ন চলে যাও। 4 নম্বর প্রশ্ন কি বলছে, মানুষের রক্তে শ্বেতকণিকার ব্যাস কত? 7 থেকে 12 মাইক্রোমিটার, 7 থেকে 12 মাইক্রোমিটার। 5 নম্বর প্রশ্ন চলো, প্রোক্যারিওটস বলছে কি? প্রোক্যারিওটস কি? যে জীবকোষে আদি নিউক্লিয়াস থাকে, যে জীবকোষে আদি নিউক্লিয়াস থাকে তাকে প্রোক্যারিওটস বলা হয়, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, দেখো ভাইরাসের দেহে কি কোষ দ্বারা গঠিত? ভাইরাসের দেহে কোনো কোষ আবরণ থাকে না, এটা একটা ভাইরাস ধরলো, এর বাইরে কিন্তু কোষ আবরণ থাকে না, ঠিক আছে। যে কোষ ভাইরাস দেহে কি কোষ দ্বারা গঠিত? কোনো কোষ দ্বারা গঠিত নয়। আর ভাইরাসের আবরণকে ক্যাপসিড বলা হয়। ভাইরাসের দেহে যে আবরণ থাকে তাকে ক্যাপসিড বলা হয়, আর ভাইরাসের দেহে কোনো কোষ থাকে না। উদ্ভিদ কোষের মধ্যে সবচেয়ে বড় কি? উদ্ভিদ কোষে বলছে প্রাণী কোষ হলো উট পাখি ডিম, কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে সবচেয়ে বড়টা কি? রেমি গাছের বাকল বা তন্তু, ঠিক আছে, রেমি গাছের বাকল বা তন্তু হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে সবথেকে বড় কোষ। আর প্রাণী কোষে বললে উট পাখির ডিম। তারপরে দেখো গোলাপি কমপ্লেক্স কি? ঠিক আছে, তো গোলাপি কমপ্লেক্স এখানে দেখতে পাচ্ছ, একক পর্দাযুক্ত যেসব কোষের উপাংশ কোষীয় ক্ষরণের যুক্ত থাকে তাকে বলা হয় গোলাপি কমপ্লেক্স। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগ মারো, গোলাপি কমপ্লেক্স হয়েছে। তারপর দেখো প্লাস্টিড কাকে বলে? দেখো প্লাস্টিড কাকে বলে, যে উদ্ভিদ কোষে 2 পর্দা বেষ্টিত বিপাক কাজে নিযুক্ত অঙ্গনকে কী বলা হয়? প্লাস্টিড বলা হয়। তাহলে উদ্ভিদ কোষে 2টি পর্দা বেষ্টিত বিপাক কাজের নিযুক্ত অঙ্গনকে কী বলা হয়? প্লাস্টিড বলা হয়। 10 নম্বর প্রশ্ন কি বলছে, স্তন্যপায়ীদের যকৃৎ কোষে কতগুলো মাইটোকন্ড্রিয়া থাকে? বলছে স্তন্যপায়ী প্রাণীদের যকৃতে কতগুলো মাইটোকন্ড্রিয়া থাকে? তাহলে 1000টি মাইটোকন্ড্রিয়া, প্রায় 1000টি, ঠিক আছে, প্রায় 1000টি মাইটোকন্ড্রিয়া থাকে। 11 নম্বর দেখো প্রশ্ন, ক্রোমোপ্লাস্ট কাকে বলা হয়? কাকে বলে ক্রোমোপ্লাস্ট কাকে বলে? ক্রোমোপ্লাস্ট দেখো রঞ্জকহীন সবুজ রঙের প্লাস্টিডকে বলা হয় ক্রোমোপ্লাস্ট বলা হয়। তারপরে তোমাদের দেখো 12 নম্বর প্রশ্ন, রঙিন প্লাস্টিডে কি থাকে? রঙিন প্লাস্টিডে কি থাকে? কমলা রঙের ক্যারোটিন থাকে এবং জ্যান্থোফিল থাকে। তাহলে রঙিন প্লাস্টিডে কী থাকে? কমলা রঙের ক্যারোটিন থাকে এবং জ্যান্থোফিল থাকে। হচ্ছে এক্সোসাইটোসিস এর অন্য নামটা কি? হোমিওসাইটোসিস। এক্সোসাইটোসিসের অন্য নামটা কি? হোমিওসাইটোসিস, ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন দেখো, প্রভেদক ভেদ্য কি? প্রভেদক ভেদ্য হচ্ছে একটা কোষ পর্দা। প্রভেদক ভেদ্য কি? একটা কোষ পর্দা, ঠিক আছে। তারপর দেখো ভাইরয়েড কি? ভাইরয়েড হচ্ছে একটা আরএনএ যুক্ত এক প্রকার জীব। যে ভাইরয়েড হচ্ছে এক প্রকার যে ভাইরাস, বেশিরভাগ আরএনএ যুক্ত আরএনএকে আক্রমণ করে। তোমাদের বেশিরভাগ ভাইরাস কিন্তু আরএনএকে আক্রমণ করে, ঠিক আছে। আর ভাইরয়েড কি? যে আরএনএ যুক্ত এক প্রকার জীব, ঠিক আছে। স্ট্রোমা কি? স্ট্রোমা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ধাত্রকে স্ট্রোমা বলা হয়। স্ট্রোমা কাকে বলে? ক্লোরোপ্লাস্টের ধাত্রকে স্ট্রোমা বলা হয়, ঠিক আছে। 1 নম্বরের প্রশ্নগুলো, সিলিয়া ও ফ্ল্যাজেলা কি? প্রাণীর সুতার ন্যায় গমনাঙ্গ। প্রাণীর সুতার ন্যায় গমনাঙ্গকে বলা হয় সিলিয়া ও ফ্ল্যাজেলা। এগুলো হচ্ছে সিলিয়ারি চলন বা ফ্ল্যাজেলা, এগুলো হচ্ছে একটা গমনাঙ্গ, ঠিক আছে। তারপরে
এগুলো তোমাদের দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো বলেছি। স্ট্রোমা, দেখো সেন্ট্রোজেম কাকে বলা হয়? তো সেন্ট্রোজেম কাকে বলে তোমরা দেখতে পাচ্ছ, সেন্ট্রোস্ফিয়ার ও সেন্ট্রিওল যুক্ত কোষ অঙ্গাণুকে বলা হয় সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোম কাকে বলা হয়? তো সেন্ট্রোফিয়ার্স এবং সেন্ট্রোল যুক্ত কোষকে অঙ্গাণুকে বলা হয় সেন্ট্রোজোম। তারপর নেক্সট প্রশ্ন, কোষ প্রাচীন কোন প্রকার রূপে কাজ করে? একটা কোষ প্রাচীন হচ্ছে একটা ভেদ্য পর্দা রূপে কাজ করে। কোষ প্রাচীন কোন রূপে কাজ করে? কোষ প্রাচীন একটা ভেদ্য পর্দা রূপে কাজ করে। প্লাজমার কি পর্দা কি জড় পর্দা না জীবিত? প্লাজমা একটা জীবিত, ঠিক আছে, প্লাজমা একটা জীবিত। দেখো কোষ প্রাচীন, দেখো প্লাজমা কিন্তু জীবিত, আর কোষ প্রাচীন কি জড় না জীব? তো কোষ প্রাচীন হচ্ছে জড়, এটা কিন্তু মনে রাখবে। কোষ প্রাচীন একটা হচ্ছে জড় আর হচ্ছে প্লাজমা জীবিত, ঠিক আছে, প্লাজমা জীবিত আর কোষ প্রাচীন জড়। তারপর নেক্সট প্রশ্ন দেখো, মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কে? ব্লেন্ডা। মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কে? ব্লেন্ডা। কোষ গহ্বর কাকে বলে? কোষ গহ্বর কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। একক আবরণীর দ্বারা পরিবেষ্টিত কোষ মধ্যস্থ গহ্বরকে বলা হয় কোষ গহ্বর। তাহলে কোষ গহ্বর কাকে বলা হয়? একক আবরণীর দ্বারা পরিবেষ্টিত কোষ মধ্যস্থ গহ্বরকে কী বলা হয়? কোষ গহ্বর বলা হয়। তারপরে চলো নেক্সট প্রশ্ন কী আছে, ছোট ছোট নিউক্লিয়াসকে কী বলা হয়? মাইক্রো নিউক্লিয়াস বলা হয়। ছোট ছোট, মাইক্রো মানে ছোট, তো ছোট ছোট নিউক্লিয়াসকে কী বলা হয়? মাইক্রো নিউক্লিয়াস বলা হয়। তারপরে সিন ক্যারিয়ন কাকে বলা হয়? যদি দুটি প্রজাতির নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় সিন ক্যারিয়ন। যে যদি দুটি প্রজাতির, দেখো এখানে কী বলছে, যদি দুটি প্রজাতির নিউক্লিয়াস থাকে, যদি দুটি প্রজাতির যদি নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় সিন ক্যারিয়ন বলা হয়। আর একটা কী আছে দেখো, বলছে কি, দেখো এখানে বলছে হেটেরো ক্যারিয়ন কাকে বলা হয়? বলছে যদি দুটি প্রজাতি নিউক্লিয়াস একই কোষ থাকে, যদি দুটি প্রজাতি একই নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় হেটেরো ক্যারিয়ন বলা হয়, ঠিক আছে, তাকে হেটেরো ক্যারিয়ন বলা হয়। দুটি যদি আলাদা আলাদা দুটি নিউক্লিয়াস থাকে তাহলে কী বলে? সিন ক্যারিয়ন বলা হয়। আর যদি একই প্রজাতি কোষ থাকে তাহলে নিউক্লিয়াস একই থাকে কী বলা হয়? হেটেরো ক্যারিয়ন বলা হয়, ঠিক আছে। তারপর দেখো তো ইউক্যারিয়ন কাকে বলা হয়? কোষে যদি একটি প্রজাতির নিউক্লিয়াস থাকে, কোষে যদি একটি প্রজাতির নিউক্লিয়াস থাকে তাকে কি বলা হয়? যেন ইউক্যারিয়ন বলা হয়। ইউক্যারিয়ন কাকে বলে? কোষে যদি একটি প্রজাতির নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় ইউক্যারিয়ন বলা হয়, ঠিক আছে, ইউক্যারিয়ন বলা হয়। দেখো তোমাদের এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, সেহেতু আমরা এগুলো দেখছি না। তারপরে ডিএনএতে 4টি বেস কী কী? তাহলে ডিএনএতে যে 4টি বেস থাকে, অ্যাডেনাইন, সুয়ানাইন, থাইমিন এবং সাইটোসিন, ঠিক আছে। ডিএনএ 4টি বেস কী কী? এগুলো 4টি বেস। আরএনএ যে 4টি বেস থাকে সেগুলো হচ্ছে কি? অ্যাডেনাইন, গুয়ানাইন, আর হচ্ছে উরাসিল এবং সাইটোসিন। আরএনএতে যে 4টি বেস থাকে সেই 4টি বেসগুলো এগুলো, অ্যাডেনাইন, গুয়ানাইন, উরাসিল এবং সাইটোসিন, ঠিক আছে। তারপরে দেখো সবচেয়ে দীর্ঘতম প্রাণীকোষ কোনটি? নার্ভ কোষ। সবচেয়ে দীর্ঘতম যদি বলা হয় প্রাণীকোষ কোনটি, তাহলে নার্ভ কোষ হবে, ঠিক আছে। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়। কোষ প্রাচীন কী দিয়ে গঠিত? লিগনিন এবং সেলুলোজ দ্বারা গঠিত। কোষ প্রাচীন কী দিয়ে গঠিত বলা হয়? লিগনিন এবং সেলুলোজ দ্বারা গঠিত। তো কোষ আবরণ কাকে বলা হয়? দেখো প্রাণী কলার কোষ পর্দার বাইরে প্রোটিন শর্করা দ্বারা গঠিত যে একটা পাতলা নরম আবরণী থাকে তাকে বলা হয় কোষ আবরণ। তাহলে কোষ আবরণ কাকে বলে তোমাদের এখান থেকে এখান পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, উদ্ভিদ কোষে জলের পরিমাণ কত? উদ্ভিদ কোষে জলের পরিমাণ 75 ভাগ, আর প্রাণী কোষে জলের পরিমাণ কত? 60 ভাগ, ঠিক আছে। এখানে খুব ইম্পর্টেন্ট, উদ্ভিদ কোষে জলের পরিমাণ কত থাকে? 75 ভাগ থাকে, আর প্রাণী কোষে জলের পরিমাণ কত? 60 ভাগ, ঠিক আছে। দেখো সাইটোপ্লাজমীয় কঙ্কাল কাকে বলা হয়? বলছে যে অন্তঃগঠন সাইটোপ্লাজমের আকার গঠন করে
তাকে সাইটোপ্লাজমীয় কঙ্কাল বলা হয়। যে অন্তঃগঠন সাইটোপ্লাজমের আকার গঠন করে তাকে সাইটোপ্লাজমীয় কঙ্কাল বলা হয়। ঠিক আছে, তবে এন্ডোপ্লাজম কাকে বলে? এগুলো সব 1 নম্বরের প্রশ্ন। এন্ডোপ্লাজম কাকে বলা হয়? যে সাইটোপ্লাজমের মাঝখানে দানাদার তরল অংশকে এন্ডোপ্লাজম বলা হয়। ঠিক আছে, তো এন্ডোপ্লাজম কাকে বলা হয় যদি পরে পরীক্ষাতে, সাইটোপ্লাজমের মাঝখানে দানাদার যে তরল অংশকে কি বলা হয়? এন্ডোপ্লাজমে বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক নামের প্রবর্তক করেন কে? ডগ হার্টি হচ্ছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোর্সের মধ্যে নাম প্রবর্তন করেন। এখান থেকে বড় প্রশ্ন করতে পারে প্রোক্যারিওটিক কোর্স এবং ইউক্যারিওটিক কোর্সের মধ্যে পার্থক্যটা কী। তারপরে দেখো, উদ্ভিদ কোষের মধ্যে সবচেয়ে বড় কি? উদ্ভিদ কোষের মধ্যে সবথেকে বড় হলো রেমি গাছের বাকল, এটা আমরা আলোচনা করলাম। তারপরে বলা হচ্ছে অন্ধকূপ কাকে বলা হয়? অন্ধকূপ হচ্ছে কি? কোষ প্রাচীরে একদিকে কূপের সৃষ্টি হলে অপর একদিকে যদি আর একটা কূপ সৃষ্টি না হয়, এটা যাই হোক, এটা মনে হয় ভুল আছে প্রশ্নটা। কোষ আবরণ কাকে বলা হয়? প্রাণীকলার কোষ পর্দার বাইরে যে প্রোটিন শর্করা দ্বারা গঠিত যে একটা পাতলা নরম আবরণী থাকে তাকে কোষ আবরণ বলা হয়। এই প্রশ্নটা আমরা আলোচনা করলাম, কোষ আবরণ কাকে বলা হয়। তারপরে কোষ গহ্বর বা টেনোপ্লাজম বা কোষ গহ্বর পর্দা কাকে বলা হয়? ভ্যাকুওল বেষ্টিত সাইটোপ্লাজমের পাতলা ও স্বচ্ছ স্তরটিকে টেনোপ্লাজম বা কোষ গহ্বর পর্দা বলা হয়। ঠিক আছে, তো কোষ গহ্বর কাকে বলা হয়? তাহলে এগুলোকে বলা হয়। ঠিক আছে, ভ্যাকুওল বেষ্টিত সাইটোপ্লাজমের পাতলা ও স্বচ্ছ স্তরটিকে টেনোপ্লাজম বা কোষ গহ্বর পর্দা বলা হয়। রাইবোজোম কাকে বলা হয়? রাইবোজোম হচ্ছে আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত পর্দার যে কোষের অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ যুক্ত থাকে তাকে বলা হয় আরএনএ বলা হয়। ঠিক আছে, রাইবোজোম বলা হয়। তাই রাইবোজোম কাকে বলে যদি বলা হয়, তাহলে এখানে হচ্ছে আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত পর্দাহীন যে কোষের অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ যুক্ত হয়, ঠিক আছে, তাকে আরএনএ বলা হয়। মাইটোকন্ড্রিয়া কাকে বলে? দ্বিপর্দা আবৃত যেসব কোষের অঙ্গাণু শ্বসনে যোগ দেয় তাকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। তাহলে 1 নম্বর প্রশ্ন যদি বলে মাইটোকন্ড্রিয়া কাকে বলে? দ্বিপর্দা আবৃত যেসব কোষের অঙ্গাণু শ্বসনে যোগ দেয় তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া বলা হয়। ঠিক আছে, উদ্ভিদ খাদ্যবস্তু কোথায় থাকে? তাহলে উদ্ভিদ খাদ্যবস্তু কোথায় থাকে? কোষে সঞ্চিত থাকে উদ্ভিদের খাদ্যবস্তু। হাইলাম কাকে বলা হয়? শ্বেতসার স্তরগুলি যে বিন্দু থেকে বিস্তৃত লাভ করে সেই বিন্দুকে বলা হাইলাম বলা হয়। কোষ রস কাকে বলে? কোষ গহ্বর মধ্যস্থ তরল ও জলীয় পদার্থকে কোষ রস বলা হয়। তাহলে কোষ রস কাকে বলে? কোষ গহ্বর মধ্যস্থ তরল জলীয় পদার্থকে কোষ রস বলা হয়। অভিস্রবণ কি? অভিস্রবণ একটি ভৌত প্রক্রিয়া। ঠিক আছে, অভিস্রবণ একটি ভৌত প্রক্রিয়া, মনে রাখবে। সূর্য শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে কে? ক্লোরোফিল। যে পাতায় যে ক্লোরোফিল থাকে সূর্য শক্তিকে তা রাসায়নিক শক্তিতে পরিণত করে। ঠিক আছে, আর একটি কোষ প্রাচীর বিহীন জীবাণুর নাম লেখো। তাহলে মাইকোপ্লাজমা। আর গাছের পাতা সবুজ থাকে কেন? ক্লোরোফিলের জন্য। ঠিক আছে, ক্লোরোফিলের জন্য সবুজ থাকে, এটাকে মনে রাখবে। দেখো, তারপর নেক্সট প্রশ্ন দেখো, কোন প্রাণী কোষের প্লাস্টিড থাকে? ইউগ্লিনার কোন প্রাণী কোষে প্লাস্টিড থাকে? ইউগ্লিনার কিন্তু কোষে প্লাস্টিড থাকে, মনে রাখবে। ইউগ্লিনার কিন্তু প্লাস্টিড থাকে। তারপর নেক্সট প্রশ্ন 75 নম্বর দেখো, উদ্ভিদ কোষে ফ্র্যাগমোপ্লাস্ট কোথায় উৎপন্ন হয়? গলগি বডিতে। তাহলে ফ্র্যাগমোপ্লাস্ট কোথায় উৎপন্ন হয়? গলগি বডি থেকে উৎপন্ন হয়। তারপরে দেখো 78 নম্বর প্রশ্ন, যেগুলো ইম্পর্টেন্ট। উদ্ভিদ কোষে গলগি বডিকে কী বলা হয়? ডিকোজোম বলা হয়। উদ্ভিদ কোষের গলগি বডিকে কী বলা হয়? ডিকোজোম বলা হয়। ঠিক আছে, এখানে আরেকটা প্রশ্ন দেখো, যে মিওসিসের দীর্ঘতম দশার নাম কি? প্রোফেজ মেটাফেজ আছে, তো মিওসিসের দীর্ঘতম যেটা আছে প্রোফেজটা হচ্ছে সব থেকে দীর্ঘতম। ঠিক আছে, মনে রাখবে। তো মিওসিসের কোষ বিভাজনের দীর্ঘতম দশাটির নাম কি? প্রোফেজ দশা। ঠিক আছে,
কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষ হয় কিসে? ইন্টারফেজে। তো কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষ হয় কিসে? ইন্টারফেজে। বলছে কি ডিএনএ থেকে সরাসরি উৎপন্ন হয় না কি? অ্যামাইনো অ্যাসিড। ডিএনএ থেকে উৎপন্ন হয় না কোন অ্যাসিড? অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, মনে রাখবে ডিএনএ থেকে উৎপন্ন হয় না অ্যামাইনো অ্যাসিড। কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে? কোষ চক্রে এস দশায়, মনে রাখবে কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে? এস দশায়। তারপরে একটি অর্ধ স্বয়ংক্রিয়া কোষ অঙ্গাণুর উদাহরণ দাও। তাহলে ক্লোরোপ্লাস্ট। একটি অর্ধ স্বয়ংক্রিয় কোষ অঙ্গাণুটি উদাহরণ দাও। ক্লোরোপ্লাস্ট। তো 9-এর বড় প্রশ্ন যদি পড়ে তো রাইবোজোমের কাজ কি? তো রাইবোজোমের কাজ এখানে দেখতে পাচ্ছ একটা দুটো আছে, তো দুটো তোমরা লিখে নেবে রাইবোজোমের কাজ। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো। তারপরে হচ্ছে কি এখানে নেক্সট প্রশ্নতে নিডারিয়া এর বৈশিষ্ট্য। নিডারিয়ার বৈশিষ্ট্য কী আছে? যে একটা বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্য, তিনটা বৈশিষ্ট্য। আমি আর ক্লাসটা বড় করছি না, তো তোমরা একটু লিখে নেবে। তো তিনটা বৈশিষ্ট্য আছে, তিনটা বৈশিষ্ট্য তোমরা লিখে নেবে। আর উদাহরণগুলো যদি তোমরা হাইড্রা, জেলিফিশ এগুলো লিখে নেবে। নিডারিয়ার বৈশিষ্ট্য হচ্ছে হাইড্রা এবং জেলিফিশের মধ্যে দেখা যায়, আর এগুলো তোমরা লিখে নেবে তিনটা বৈশিষ্ট্য। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন দেখো। তো অ্যাম্ফিরিয়া শ্রেণীর বৈশিষ্ট্য আছে, অ্যাম্ফিরিয়া শ্রেণীর বৈশিষ্ট্য। তো একটা বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্য, তিনটা বৈশিষ্ট্য, মোটামুটি তিনটা লিখলেই হবে। তোমরা একটু পড়ে নেবে, আমি আর পড়ছি না একটা। তো তারপরে চলে যায় পরের প্রশ্ন। তোমাদের যে নিউরনের যদি চিত্র পড়ে তোমরা এই চিত্রটা এঁকে দিবে। এখানে যেগুলো যেভাবে আঁকা আছে সেভাবে আঁকবে, আর যে নামগুলো দেওয়া আছে সেই নামগুলো আঁকবে, যেহেতু এটা নিউরনের ছবি। ঠিক আছে, নিউরনের ছবি তোমরা আঁকবে যেগুলো হচ্ছে ডেনড্রন, কোষদেহ, নিউক্লিয়াস, অক্সিন, তারপরে মাইটোকন্ড্রিয়া, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা এগুলো মোটামুটি জেনে থাকলেই হবে। সোয়ান কোষ এটা, এগুলো পরে পরীক্ষায় যে হয়তো বলে দেবে যে এই অংশগুলি চিহ্নিত করো। নেক্সট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার গঠন। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার গঠন। মাইটোকন্ড্রিয়ার গঠন আছে, যেখানে বড় প্রশ্ন পড়তে পারে, তো লিখে নেবে গঠনগুলো, একটা দুটো তিনটে চারটে আছে। ঠিক আছে, তো মাইটোকন্ড্রিয়ার গঠনগুলো তোমরা খাতায় নোট করে রাখবে। মাইটোকন্ড্রিয়ার গঠন তো একটু লিখে নেবে বা স্ক্রিনশট করে লিখে নেবে তোমরা। তারপর নেক্সট প্রশ্ন দেখি আমরা কী আছে। তো ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য। তো ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কপি করে নেবে এটা। ডিএনএ দ্বিনেত্রী এবং আরএনএ একনেত্রী। ঠিক আছে, এভাবে তোমরা এদিকটা করে লিখে নেবে। তারপর একটা চিত্র আছে, চিত্রটা আমরা প্রথমেই দেখিয়েছি, এর জন্য ইউক্যারিওটিক কোষ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ইউক্যারিওটিক কোষ। তোমরা একটা ছবিটা লিখে নেবে, আর যে অংশগুলো আছে চিহ্নিত করে নেবে। আর কিছু ইম্পর্টেন্টগুলো একটু মনে রাখবে, আমি একটু দাগ দিয়ে নিই যেগুলো ইম্পর্টেন্ট হচ্ছে। যেটা কোষ পর্দা, সেন্ট্রোজোম, সাইটোপ্লাজম, লাইসোজোম। ঠিক আছে, নিউক্লিয়াস, গলগি বডি, নিউক্লিয় জালিকা, মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। মোটামুটি এগুলো কিন্তু পরীক্ষাতে দিয়ে থাকে, হয়তো বলে যে ইউক্যারিওটিক কোষ একটা চিত্র অঙ্কন করো আর এই অংশগুলো চিহ্নিত করো। হয়তো 5টা দিয়ে দিলো, যে কোনো একটা 5টা দিয়ে দিলো, সেই 5টা থেকে তোমাদেরকে বলবে যে এই চিত্রগুলো অঙ্কন করো। তো চিত্রগুলো তোমাদেরকে অঙ্কন করে সে নামগুলো চিহ্নিত করতে হবে যে কোনটা কার নাম। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, পেশিকলার কাজ। ঠিক আছে, তো পেশিকলার কাজ যদি বলে তাহলে তোমরা লিখে নেবে একটা, দুটো, তিনটে। আর লাইসোজোমের কাজ যদি বলে তাহলে একটা, এখানে দুটো কাজ আছে, তোমরা লিখে নেবে। লাইসোজোমের কাজ যদি বলা হয়, টোটাল 3টে আছে লাইসোজোমের কাজ। এগুলো হচ্ছে বড় প্রশ্নের জন্য, আমরা যে ছোটো প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলো না, এগুলো বড় প্রশ্ন। লাইসোজোমের কাজ কি এখানে দেওয়া আছে, একটা, দুটো, তিনটে, চারটে লিখে নেবে। ঠিক আছে, আর একটা হচ্ছে পার্থক্য। তোমার এই পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, আমরা একটা পার্থক্য দেখিয়েছি, তার একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য তোমরা নোট করে নেবে। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য, যেটা 5টা আছে 5টা লিখতে, যে 3 নাম্বার থাকে তো 4টে লিখবে। আর খুবই সোজা, একবীজপত্রী থেকে দ্বিবীজপত্রীর পার্থক্য খুবই সোজা, পরীক্ষাতে আসবে। ঠিক আছে, আর নেক্সট প্রশ্ন হচ্ছে যকৃতের কাজ। ঠিক আছে, এটা লাস্ট প্রশ্ন আপাতত। এখন যকৃতের কাজ দেখে নাও তোমরা কীভাবে লেখা আছে, সেগুলো তোমরা সব A to Z লিখে নেবে।
ঠিক আছে, যকৃতের কাজগুলো যেভাবে ছকভাবে লেখা আছে, না সরি, এটা হচ্ছে যকৃতের কাজ, এটা লিখে নেবে। আর রাজ্য উদ্ভিদ প্লাস্টিড বা এটা যদি পড়ে উদ্ভিদ প্লাস্টিডের শ্রেণীবিভাগ, রাজ্যে উদ্ভিদ বা প্লাস্টিডের শ্রেণীবিভাগ, তাহলে তোমরা এটা লিখবে। আর যকৃতের কাজ এই দুটা, ঠিক আছে। আর এটা হচ্ছে ছকটা হচ্ছে কি উদ্ভিদ বা প্লাস্টিডের কাজ। আর কেঁচো গমন অঙ্গের নাম কি? সিটা। এই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে কেঁচোর গমন অঙ্গের নাম কি? সিটা, মনে রাখবে। আর এটা যদি উদ্ভিদ বা প্লাস্টিডের যে শ্রেণীবিভাগ পড়ে, তাহলে তোমরা এটা ছবিটা ছকটা আঁকবে, ঠিক আছে। আর যকৃতের কাজ দুইটি, দুইটি লিখে নেবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা পরে অবশ্য ক্লাস নিয়ে আসবো, যে ইম্পর্টেন্ট ক্লাস পরীক্ষাতে প্রশ্ন আসার মতো। তো একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ।